ধন্যবাদ সঞ্চালক, প্রকাশক তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা বইয়ের লেখিকা শারমিন আহমেদ এবং উপস্থিত ডক্টর আনিসুজ্জামান, ডক্টর কামাল হোসেন এবং আমাদের অধ্যাপক ফজলুল হক, তাজউদ্দিন আহমদ সাহেবের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এবং উপস্থিত সুধীজন। এই বইটি তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা, এটা আমার বাসায় পৌঁছেছিল বোধ হয় 2 দিন আগে। আমি কুষ্টিয়া থেকে ফিরে আমি জাস্ট খুব দ্রুত এটা পড়বার চেষ্টা করেছি, কিন্তু এত গভীরে আলাপ করবার সুযোগ হয়তো নেই। কিন্তু যেটা আমি উপলব্ধি করেছি যে এই বইটি লিখবার যে প্রেক্ষিত, এটি অপূর্ব এবং আমি এরকম প্রেক্ষিতে লেখা বই আর হাতে পাইনি। সেটা হচ্ছে শারমিনের জীবন অভিজ্ঞতা, শৈশব থেকে তার পরিণত বয়স পর্যন্ত, বিশেষ করে 75 পর্যন্ত তার যে অভিজ্ঞতা, সেই আলোকে তাজউদ্দিন সাহেবের নেতৃত্ব, তার সংগ্রাম, তার রাজনৈতিক জীবন, তার জেলখানার অভিজ্ঞতা সবকিছু লিখেছেন। কিন্তু এটা একটা দার্শনিক দৃষ্টিভঙ্গি আছে এবং সেটা উনি শুরুই করেছেন বইটা এভাবে যে এরিকসন যে মনোবিজ্ঞানী, তার যে তত্ত্ব অনুযায়ী যে একজন মানুষের জীবন 8টি স্তরে বিভিন্ন সময়ে সেটা প্রকাশিত করে এবং সেগুলো ফুটে ওঠে এক একটা চ্যালেঞ্জের মাধ্যমে। এবং সেই চ্যালেঞ্জটা আমি লক্ষ্য করেছি যে শারমিন আহমদ নিজে সেই চ্যালেঞ্জের সাথে সাথে কিন্তু তার নিজের যে আত্ম উপলব্ধি এবং তার মাঝে তার পরিবারের নিকটজন, তার মাতা এবং পিতা, এবং সেই সাথে এই দেশ রাজনীতির উত্থান পতনের সাথে ঢেউয়ের তালে তালে কেমন করে বিভিন্ন চর পাড়ি দিয়ে তিনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটি শৈশব বয়সে ছুটেছে মায়ের সাথে আশ্রয়ের সন্ধানে। তেমনই একটি সময়ে তিনি এইটা লিখতে যে চ্যালেঞ্জগুলো বাংলাদেশ আজকে ফেস করছে, মুখোমুখি হচ্ছে 43 বছরে, সে কথাগুলো কিন্তু এর মাঝে পরিস্ফুট হয়েছে। অতএব সেটা বুঝতে গেলে যে একটা মানুষের জীবনে 8টা স্তর থাকতে পারে, কিন্তু এটা জাতির জীবনে কত স্তর আছে আমার ঠিক জানা নেই। তো সেই স্তরগুলো আমরা এখনো পার হতে পারিনি এবং সেই স্তরগুলো পার হতে যে তার নিজের জীবনে এবং পারিবারিক জীবনে যে বিপর্যয় এসেছে এবং তার মাঝে যে আলোর সৃষ্টি করেছে, যে তাজউদ্দিন সাহেবের জীবন এবং তার মা বেগম তাজউদ্দিন উভয়ের জীবন সংগ্রামে তাদের যে দান রয়েছে আমাদের দেশের রাজনীতি, আমাদের দল, আওয়ামী লীগ এবং বাংলাদেশ স্ট্রাগলে, সেগুলো ফুটিয়ে তুলেছেন। সেখানে আমার ওইটা খুব অ্যাট্রাক্ট করেছে আমাকে, যখন তারা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরছে, কখনো দরদরিয়া গ্রামে, কখনো মুন্সিগঞ্জের পথে, কখনো লঞ্চে, কখনো নৌকায়, আবার যেতে যেয়ে আবার ফিরে আসতে হয়েছে তাদের ঢাকাতে। কেমন করে তাদের বাড়িতে থেকে 25 তারিখের রাতে ডক্টর কামাল হোসেন এবং আমরা যখন তাজউদ্দিন সাহেবকে নিয়ে বেরিয়ে যাই, তারপর মুহূর্তেই, বেশিক্ষণ পরে না, যে তার বাড়িতে যে মিলিটারি এসে পড়লো এবং তাজউদ্দিন সাহেবের খোঁজে, এবং তিনি ডেথ লিস্টে তার নাম ছিল। তা না পেয়ে বেগম তাজউদ্দিন তাদের এই মেয়েদের এবং শিশু সোহেলকে নিয়ে ওপরতলাতে যেভাবে তারা ফেস করলেন মিলিটারিকে, এবং সেইভাবে তাজউদ্দিন সাহেব তখন মিসেস বাগমারকে বলছেন যে कहाँ
फंसा दिया मुझे, मैंने कहा था पॉलिटिशियन को मुकाम में किराया না लेने को। তো ওরা তখন ওই দুজন মিস তারা করাচি থেকে এসেছে, এরকম দুজনের কথোপকথনে তারপরে ওরা বেঁচে যান। কিন্তু তার শ্বশুরকে, তাদের হিসাবে শ্বশুরকে তাকে এই গৃহবন্দী থাকতে হয়েছিল এই সারাটা সময়, সেগুলো কিন্তু এর ভিতরে ফুটে উঠেছে। সেই প্রেক্ষিত থেকে দেখলে যে একটা জায়গায় আমাকে খুব টাচ করেছে, যেখানে লুৎফর রহমান কাকা বোধ হয়, তোমার লুৎফর কাকার বাড়ি থেকে যখন যাচ্ছ তখন একটা বই পারমিশন, তার অনেক বিরাট লাইব্রেরি, তুমি একটা বই চেয়ে দিলেন এবং বইটা চুজ করলো সেই শারমিন, যে লিও টলস্টয়ের শ্রেষ্ঠ গল্প। সেই বইটি 3টি গল্পের রেফারেন্স এখানে এই বইতে দেখেছেন, যে মানুষের প্রয়োজন চাহিদা কত একটা আছে, একটা মুচি গল্পটা আপনারা অনেকেই জানেন, তার গল্প লিও টলস্টয়ের। আর আরেকটি গল্প ওদের সাথে আছে। তো সেখানে এই সেই দার্শনিক যে দৃষ্টিভঙ্গিটা তার কিন্তু ছোটবেলা থেকে তৈরি ছিল। এবং বছর 2 আগে তার একটা যে রেইনবো অফ দ্য হার্ট, এই হৃদয়ের রামধনু, এই বইটি এখন ইংরেজিতে লেখা, বাংলা অনুবাদ হয়েছে। সে বইটি আমি কয়েক বছর আগে আমার হাতে এসেছিল। তো একটা ব্যালেড তিনি দেখিয়েছিলেন এখানে, হোল একটা টিম তৈরি করে শিল্পকলা একাডেমিতে, সেভাবে দেখা এবং নিজের জীবনের সেই প্রতিফলনগুলো এখানেও কিন্তু সেই ছাপগুলো উঠে এসেছে। অতএব এই প্রতিটা ধাপে এসে এরা যখন যাচ্ছে, 3 বোন আর এক শিশু কোলে, 4 জন মিলে, তখন তারা বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে। এখানে হয়তো ভিতরে নিয়ে তাকে আবার রাত্রেবেলা সন্ধ্যা হলে বের করে দিচ্ছে ইটের ভাটার, ইটের সাজানো একটা বাড়িতে, সেখানে রাত কাটাতে হচ্ছে। কোথায় আশ্রয়, এক জায়গা থেকে আরেক জায়গায় আশ্রয় খুঁজে বেড়াচ্ছে। সেরকম একটি অবস্থায়, পরিবেশে, যে এই শারমিনের লেখাতে এগুলো এসেছে, যেন এটা কষ্ট বলে মনে হবে না। এটা ওই এরিকসনের চিন্তাধারা থেকে এই একটি চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের ভিতরে তার পজিটিভলি তাদের চারিত্রিক যে মূল্যবোধ, সেই চারিত্রিক মূল্যবোধগুলো আরো পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এটাই কিন্তু এই বইয়ের একটি সফল সার্থকতা। আরেকটি দিক এসেছে, যেটা কিছু লোকের ইন্টারভিউ উনি নিয়েছিলেন এবং সেগুলো এখানে ছাপা হয়েছে, যেগুলো আমরা পূর্বে কিন্তু এটা প্রকাশিত হয়নি। যেমন এখানে বসে আছেন হাজী গোলাম মোর্শেদ সাহেবের ইন্টারভিউ। আমি এবং ডক্টর কামাল হোসেন সাহেব যখন বঙ্গবন্ধুকে তার নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন হয়ে ছুটে গিয়েছিলাম, ওই ডালপালা সরিয়ে বিভিন্ন জায়গায় গাছ ফেলে দিয়েছে, ব্যারিকেড হয়েছে, ঠিক তার কিছুক্ষণ আগে উনিও তেমনি ব্যারিকেড ভেঙে আগে বঙ্গবন্ধুর কাছে এসে পৌঁছেছেন। তো আমরা তখন ওই বাড়িতে এই 4 জনই নিচের তলায়, উপর তলায় পরিবার রয়েছে। তো সেই সময় বঙ্গবন্ধু যে বললেন যে আমি কোথায় যাব। আগেও আমরা 2-3 বার আমি তাজউদ্দিন সাহেব একত্রিত এবং একা অনেকবার এটা তাকে বলেছি যে আপনাকে আমরা এই নন কোঅপারেশন মুভমেন্ট একটা জায়গাতে যে এটা একটা আর্মস স্ট্রাগলে পরিণত হবে এবং সেখানে আমাদের আর্মস স্ট্রাগলে আপনাকে নেতৃত্ব দিতে হবে। তো তিনি সবসময় বলেছেন যে ওইটা আমি পারবো না, আমি তৈরি করে দিয়েছি, দেশ স্বাধীন হবে তোমরা জানবে, কিন্তু আর্মস স্ট্রাগলের নেতৃত্ব আমি কি করে দেবো? আমি তো জনতা, আমি তো আর্মস স্ট্রাগলের কোনো ট্রেনিং আমার নেই, আমাকে নিয়ে তোমরা কোথায় রাখবে? যেখানে যাবে সেখানেই স্টাফিং হবে এবং সেখানে এয়ার অ্যাটাক হবে। অতএব এটাতে যে আমি আমাকে প্রস্তুত করেছি, তোমরা জানবে যে আমার যদি লাশ দেখতে পাও, দেখবো আমার মুখে হাসি আছে, কারণ দেশ স্বাধীন হবে টোটাল কনভিকশনস থেকে। তোরা কিছুতেই আমাকে তাজউদ্দিন সাহেব প্রথমে আমরা বলেছি, তো আমাকে তাজউদ্দিন সাহেব
নিয়ে গেছেন, ঠিক আছে আপনি চলেন, আমি ওর সাথে ওনার বেডরুমে যে আমরা 2-3 বার কথা বলেছি। তো ওই রাতেও লাস্ট আর কি আমরা যেটা চেষ্টা করলাম ওনাকে নিয়ে বাইরে, অ্যাটলিস্ট ওনার সিকিউরিটি কনসার্ন থেকে তিনি বলেন যে আমাকে যদি না পায় তাহলে পরে ঢাকা শহর সমস্ত পুড়িয়ে দেবে। মিথ্যা খান বলেছিল যে আমি মানে মুজিবকে না পাইলে আমি এখান থেকে ক্যান্টনমেন্ট থেকে সদরঘাট দেখতে চাই। তো সেই পরিস্থিতিতে আমাদের গোলাম মোর্শেদ সাহেব উনি থাকলেন ওনার সাথে, আমরা দুজন আমাদেরকে আদেশ করলেন। উনি বলছে আমরা ওনার বাড়ি ছাড়বো না। উনি বলছে তোমরা ওত নিয়েছিলে যে আমি যা আদেশ করব সেটা তোমাদের শুনতে হবে। কামাল আমিনুল তোমাদের কোনোদিন আদেশ করিনি, আমি আজকে তোমাদের আদেশ করছি যে আমার বাড়ি ছেড়ে চলে যাও। সেইখানে বাড়ি ছেড়ে চলে গেলাম। উনি ছিলেন এবং ওনার একটি ইনফরমেশন অত্যন্ত ইম্পর্টেন্ট যেটা এই বইতে ছাপা হয়েছে, সেটা হচ্ছে যে সেটা তার আগে আমি বলে নিই। দুপুরে আমরা কামাল হোসেন সাহেব আমরা বিভিন্ন লিয়াজের সাথে আমরা বসতাম। তাজউদ্দিন সাহেব কখনো থাকতেন, কখনো আমরা দুজন বসতাম, কখনো 3জন বসতাম। তো এই লিয়াজগুলোতে আমাদের ওয়্যারলেস এবং টেলিগ্রাফ বিষয়ে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল এবং সেখানে চিফ ইঞ্জিনিয়ার নুরুল হক সাহেব তিনি সেইখানে আসতেন এবং বেগম বদরুন্নেসা আমাদের বাড়িতেই আমরা বৈঠকগুলো করতাম বেশিরভাগ সময়। তো আমাকে উনি বেশ কিছুদিন এই 25-এর আগেই আমাকে একবার বলেছিলেন যে আমার একটা ট্রান্সমিটার আনতে বলেছে, তা আমি সেটা এনেছি খুলনা থেকে এবং আমি ঠিকঠাক করে এটাকে চালু করতে পারি এবং এটা খুব কাজে লাগবে, কিন্তু কোথায় ডেলিভারি দেবো আমি এখন বঙ্গবন্ধুর সাথে আমি কন্ট্যাক্ট করতে পারছি না এই বিষয়ে। তো তখন আমি চেষ্টা করলাম, পরে 2বার বঙ্গবন্ধুকে ওই লাইনে আলোচনা করতে ব্যর্থ হয়েছি। তো তারপরে 25 তারিখের এই বেলা 1:30-2 এরকম হবে আমি খেতে এসেছি বঙ্গবন্ধু বাসা থেকে 32 নম্বর থেকে এসে। তো তখন থেকে যে আমার বাড়িতে একজন লোক ঢুকছেন, গাড়ি থেকে নেমেছেন, মো হেয়ারের একটা স্যুট, তিনি হচ্ছেন নুরুল হক সাহেব, ইঞ্জিনিয়ার নুরুল হক। উনি ব্রিটিশ আমলে এই শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করা এবং খুব দক্ষ একজন মানুষ ছিলেন। পাকিস্তানে যত ওয়্যারলেস মিলিটারি ওয়্যারলেস এটা করার জন্য তাকে এখান থেকে নিয়ে গিয়েছিল, নেপালেও তাকে নিয়ে গিয়েছিল। যখন 62 সালে যখন কুইন এলিজাবেথ এসেছিলেন তার ওই যে পুরনো গণভবনে, সেটা ওনাকে ডাইরেক্টলি কানেক্ট করে দিয়েছিলেন ওয়্যারলেসের মাধ্যমে, বাকিংহাম প্যালেসে ডাইরেক্টলি কথা বলতে পারতেন। দিস ইজ দ্য রোল হক, এবং তিনি আমাদেরকে সাহায্য সহায়তা করেছেন। ওই সময় এসে আমাকে বলছেন যে খুব সাবধানে থাকতে হবে, আজকে রাত্রে কিছু একটা ঘটনা ঘটতে পারে। এবং আমার স্ত্রীর কথা বললো যে তো আমার শ্বশুর মারা গেছেন 19 তারিখে, তো সে তো খুব, নাহলে পরে আমি তাকে বলতাম, তো আমি আর তাকে ডিস্টার্ব করে তোমাকে কথা বলতে এসেছি। তারপরে আমাকে বললেন ওই কথাটা যে আমি যে ট্রান্সমিট এনেছিলাম এটা আমি কি করব। তেমন দেখেন বঙ্গবন্ধু যা বলার সব বলে দিয়েছেন 7 মার্চে, যার কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। আমার কাছে কলম আছে, সংগঠন আছে, আমি ওইটা নিয়ে শত্রু মোকাবেলা করব। আর আপনার কাছে ট্রান্সমিটার আছে, আপনি শত্রু মোকাবেলা করবেন ট্রান্সমিটার দিয়ে। আমি লিখে দেবো কি বলতে হবে, তো দ্যাট উইল নট বি নেসেসারি। আই নো হোয়াট ইজ টু বি সেড, বাট it will cost my life, but it's worth doing, and I will do it. তো সেটার কনফার্মেশন আমি অনেকদিন পর পেলাম। অ্যাকচুয়ালি আমার যখন এই যে 14 খণ্ডে দিয়েছি পেলাম অনেকদিন পর। উনি বললেন যে আমাকে মোর্শেদ সাহেব যে রাত 12টার পরপরই এই একটা টেলিফোন আসে, সেই টেলিফোনে তাকে বলা হয় যে আমার কাছে যে সমস্ত যন্ত্রপাতি ছিল ওগুলো আমি মেসেজ পাঠিয়ে দিয়েছি, এবং যে যন্ত্রপাতিগুলো ছিল ওগুলো আমি কী করবো ট্রান্সমিটার। ওনার খুব ইচ্ছা ছিল ট্রান্সমিটারটা কোথায় পৌঁছে দেওয়া, যেটা আমাদের 25শে মার্চের পরে যাতে কাজে লাগতে পারে। এটা আমাকে কয়েকবার বলছে কোথায় পৌঁছাবো, আমি কি করব। তখন উনি বঙ্গবন্ধু কিন্তু টেলিফোন রিসিভ করছেন না, প্রায় 1 ঘন্টা, আমার মনে হয় যে 11টা থেকে উনি টেলিফোন রিসিভ করছেন, টেলিফোন রিসিভ করছেন। তো সেই টেলিফোনে ওনাকে বলে দাও যে এগুলো ভেঙে ফেলে দিয়ে চলে যেতে।
পালিয়ে যেতে। এই নুরুল হক সাহেব স্ত্রী ইন্টারভিউটা এখানে ছাপানো হয়েছে এবং সেখানে ওনাকে আর্মি তো তাকে নিয়েছে কন্ট্রোলে এবং তাকে 2-3 দিন সমস্ত যা কিছু উলটপালট আমাদের ইনস্ট্রাকশনসের প্রয়োজনীয় যে সমস্ত কাজকর্ম করেছিলেন সেগুলোকে রিস্টোর করার ব্যবস্থা, কিন্তু পাকিস্তানের সাথে কন্ট্রাক্টগুলোকে রিস্টাবলিশ করা যায় কীভাবে, আমরা তো টোটালি বিচ্ছিন্ন করে দিয়েছিলাম, নুরুল হক সাহেব এটা করে দিয়েছিল। এবং আর্মি কন্ট্রাক্টটাও সেটাও ডাইরেক্টলি এনফোর্স করা, রাশিদিক সালেম, সেটা একটা লিঙ্ক এখানে এস্টাবলিশ হয়। দ্বিতীয়ত আমরা যখন বেরিয়ে গেছি তখন বিভিন্ন জায়গায় ডেপুটি কমিশনারের কাছে, ইপিআর এর কাছে, তাদের কাছে মেসেজ গেছে এবং সেই মেসেজগুলো আবার পরের দিন সকালবেলা দেখা যাচ্ছে চট্টগ্রামে প্রিন্টেড হয়ে সেগুলো বিলি করছে। তারপরে চোঙা ফুকে সাহেব বলছে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন প্রত্যেক শহরে এবং যার কাছে মাইক্রোফোন আছে মাইক্রোফোন দিয়ে প্রচার করছে। এবং বেলাল আহমেদের কাছে রেডিও ছিল, তারা নিয়ে যে তারা একটা ওখানে রেডিও খুলেছেন এবং সেখান থেকে আবার জিয়াউর রহমান সাহেবকে ডেকে এনেছেন এবং তিনিও বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দিয়েছেন। তবে যার কাছে যা কিছু ছিল তাই নিয়ে কিন্তু সংগ্রামটা হয়েছে, সেটার একটা লিঙ্কেজ এবং ডকুমেন্টারি এভিডেন্স এখানে এই দুটো ইন্টারভিউতে পাওয়া যায়, সেদিক থেকে খুবই সমৃদ্ধ। এবং এর সাথে তাজউদ্দিন সাহেবের সাথে শ্রীমতী ইন্দিরা গান্ধীর যে করেসপন্ডেন্স হয়েছে বিভিন্ন সময়ে, সেগুলো এখানে আমাদের স্বীকৃতি দেওয়ার যে কাগজ সেটি এখানে এসেছে। এমনভাবে মানে সবকিছুই কিন্তু মিলে দিয়েছে, কিন্তু একটা যেটা মূল থিম আমি মনে করি যে বাংলাদেশের দর্শন, বাংলাদেশের যে মূল্যবোধ এবং তার নিজের যে মূল্যবোধ এবং তার পারিবারিক যে মূল্যবোধ, যেমন 35 নম্বর হেয়ার রোডের চিত্র তুলে ধরছেন যে আমার বাড়িতে কোনটা কোনটা কামরা আছে, সেগুলো সমস্ত ডেসক্রিপশন বিউটিফুলি দিয়েছে। যে এখন তো 35 নম্বর হেয়ার রোড সেরকম নেই, বিরাট চত্বর ছিল এবং কিছুটা জাসিয়ারদের কিছুটা নিয়ে নিয়েছেন, কিছুটা মন্ত্রী কমপ্লেক্স নিয়ে নিয়েছেন, খুব বিরাট একটা ক্যাম্পাস ছিল। অতএব 25 নম্বর হেয়ার রোডে যদি কেউ ছবি আঁকতে চায় তাহলে পরে দিস ইজ এ বুক দ্যাট ওয়ান শুড রিড। এবং সেই ছবিতে সে বলছে যে আমাদের একটা এমার্জেন্সি রুম ছিল, আমাদের একটা কনভালেসেন্স রুম ছিল, অর্থাৎ যত রোগী আসতো এলাকা থেকে আত্মীয় স্বজন তাদের জন্য কিন্তু আলাদা রুম ছিল। এবং সেগুলো যেমন 7 রোডে ছিল সেখানে ওখানেও তাই ছিল। অতএব তাদের সাথে পরিচয় হচ্ছে, তাদের আত্মীয় স্বজনদের যখনই বিপদে পড়ছে আপদে পড়ছে, চিকিৎসার প্রয়োজন হচ্ছে, এলাকার লোক আসছে তখন সেখানে দিচ্ছে। এবং কনফারেন্স রুমের বা মিটিং রুমের সেগুলো ব্যবস্থাপনা, তো সেই সব কিছুর জীবন আচরণ ও তাজউদ্দিনের পরিবার সম্পর্কে জানতে হলে, বুঝতে হলে তাদের সামগ্রিক চিত্র এখানে উঠে এসেছে। আমার খুবই এই যে ছবিটা তার মায়ের সাথে শারমিন এখানে দিয়েছে, এই ছবিটা যখন তোলা হয় তখন আমি ওই টেবিলে বসেছিলাম, আমরা দুপুরে একসাথে খেয়েছিলাম, বেগম তাজউদ্দিন ছিলেন এবং তার যে পরিবারের প্রতিটি ব্যক্তি একজন মুক্তিযোদ্ধা সেদিক থেকে, এবং সেটা শিশু সোহেল তার থেকে কোনো এক্সেপশন নয়। তো সেদিক থেকে আমি মনে করি যে পারিবারিক সূত্রে এবার এদের যে প্রতিভা এই পরিবারের এবং এদের যে একাগ্রতা, এদের যে দার্শনিক যে চিন্তা, এদের যে সামাজিক যে আচরণ, সব কিছু মিলেই আমি মনে করি যে তাজউদ্দিন আহমেদ এই নেতা ও পিতা। এবং এটা আমার মনে হয় যে আমাদের জীবন দর্শনে এবং আমাদের বাংলাদেশের যে মূল্যবোধের যে দর্শন, সে দর্শনের সাথে এটা এত মিল আছে এবং এমন স্টাইল এটা লেখা, যেটা লেখা নিজেই টেনে নিয়ে যাচ্ছে, যে নিজের গল্প বলছে মনে হচ্ছে, যে পরিবারের গল্প বলছে, তার মাঝেই বাংলাদেশের ইতিহাস উন্মোচিত হয়েছে। এই কথা বলে আমি স্বাগত জানাচ্ছি শারমিন আহমেদকে এবং আশা করি যে তার আরও প্রতিভাময় যে কন্ট্রিবিউশনস আমরা আরও পাবো ভবিষ্যতে।